আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আ সেই যথারীতি রিসার্চ মেথোডোলজি নিয়ে গল্প করব। রিসার্চ মেথোডোলজি আসলে প্রতিনিয়তর গল্প। জীবনের সাথে ওতপ্রোতভাবে রিসার্চ মেথোডোলজি জড়িত। আপনার যদি এমন মনে করেন যে জীবনটাকে সাজাবেন সেখানেও কিন্তু গবেষণার ব্যাপার আছে। আপনি কোথায় গিয়ে ভালো করবেন, কেমন করে ভালো করবেন। এখন বাসায় বসে আছেন, আপনি জমিতে ফসলগুলোর দিকে তাকিয়ে দেখেন, সেখানেও কিন্তু অনেক কিছু খোরাক পাবেন। যেগুলো আপনাদের এই গবেষণার জন্য, আপনার নিজের গবেষণার জন্য অথবা ফিউচার আপনার গবেষণার জন্য দেশে অথবা বিদেশে অথবা চাকরির ক্ষেত্রে সব জায়গায় কিন্তু আপনার এই নলেজ গুলো, আপনার দেখাগুলো কাজে লাগবে। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যে যেখানেই আছেন, আপনারা এই ফসলগুলোর মাঠগুলোতে ঘুরে, ঘুরে বেড়ান। কেমন করে চাষাবাদ করে কৃষকরা, কেমন করে যত্ন নেয়, কেমন করে পোকা দমন করে, কেমন করে রোগবালাই দমন করে, সবকিছু নিয়ে একটু, একটু শিখে নেন। কারণ হচ্ছে এটা আপনার জন্য একটা অপরচুনিটিস যে আপনার চারপাশে এখন কিন্তু গবেষণার অনেক কিছু রয়ে গিয়েছে আপনার। আমি আশা করছি আপনারা সেটা নিয়ে ব্যস্ত আছেন। আজকের এই সুন্দর সন্ধ্যাটায় মা-বাবার সাথে বাসায় আছেন এবং আমরা আ আপনাদের সাথে আমার প্রিয় স্টুডেন্টদের সাথে গল্প করতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা রিসার্চ মেথোডোলজি নিয়ে গত কয়েকটা ক্লাসে আমরা যে কথাগুলো বলেছিলাম যে গবেষণা মানেই হচ্ছে একটা অন্ধকার ঘর থেকে কিছু একটা কালো বিড়ালকে খুঁজে বের করা। মানে হচ্ছে আমি জানি বিষয়টা, সেটাকে খুঁজে বের করা। তারপর আমরা কিভাবে সিনোপসিস তৈরি করতে হয়, সেটাও আমরা শিখে ফেলেছি। প্রশ্ন তাহলে একটা, আপনি কি শুরু করেছেন? অবশ্যই শুরু করেছেন। অবসর সময়ে একটা রিসার্চ থিংকিং নিয়ে আপনি লিখে ফেলেন না। সময়টা কাজে লাগবে। আপনি দেখবেন ব্রেইন স্টর্মিং হবে। গত ক্লাসে কিন্তু খুব রিকোয়েস্ট করেছিলাম যে আপনাকে অবশ্যই একটা রিলেটেড ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা পাবলিকেশন অনলাইন থেকে প্রিন্ট করার দরকার নেই। ওখান থেকে টাইটেলটা এবং অ্যাবস্ট্রাক্টটা পড়ার জন্য বলেছিলাম। আমি জানি না, আমি নিজেই হাত তুলছি। আপনি কি পড়েছেন? পড়লে একটু সাইন দিয়েন যে আমি পড়েছি। আসলে হচ্ছে কি জানেন? আমার কাছে মনে হয় এখন একটা বিশাল সময় আপনার। জবের জন্য প্রিপারেশন নেয়া, দেশের বাইরের জন্য প্রিপারেশন করা, রিসার্চ, ব্রেইন স্টর্মিং করার ক্ষমতা বাড়িয়ে ফেলা। এই সময়টা যদি কাজে লাগিয়ে ফেলেন, ইনশাআল্লাহ দেখবেন যখন আমাদের করোনা উঠে যাবে, আমরা দেখবেন বেস্ট কিছু করতে পারব। আমার কাছে মনে হয় এখনই সময়, ভালো সময়। তো আজকে সিনপসিস যেহেতু আমরা করে ফেলেছি, সিনপসিস নিয়ে মাঠে কিভাবে করব, আমাদের ডিজাইনটা এক্সপেরিমেন্টাল ডিজাইন কি হবে সেটা নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। তো এখন আমরা আ কিছু জিনিস একটু আজকেও কিছু আলাপ করব। সেটার জন্য একটু ফাইল স্ক্রিন শেয়ার আমি চাই। একটু সময় নিচ্ছি স্ক্রিন শেয়ারে। আসলে হচ্ছে কি যে আ আমরা স্ক্রিনে যেটা শেয়ার করছি সেগুলো মনে রাখতে হবে যে যেহেতু ভিডিওটা থেকেই যাচ্ছে, সো আপনি ইচ্ছা করলেই কিন্তু পরবর্তীতে টেনে টুনে আপনি যে ওয়ার্ড গুলো একটু কম বুঝেছেন সেগুলো আমার থেকে বুঝে নিতে পারেন, অথবা আপনি নিজেও একটু দেখে নিতে পারেন। আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে একটা সায়েন্টিফিক মেথড, যে একটা ক্রুশিয়াল একটা বিষয়কে ইনভেস্টিগেট করার জন্য যে প্রশ্নগুলো থাকে সেটার উত্তরটাকে খুঁজে বের করার নাম হচ্ছে এক্সপেরিমেন্ট। আর সেটা ডিজাইন কিভাবে এক্সপেরিমেন্টটা করব সেটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন। তো আমাদের এক্সপেরিমেন্ট নিয়ে অনেক কথা বলেছি। তো এক্সপেরিমেন্ট কিন্তু অনেক রকমের হতে পারে। কেমন? যেমন আপনি মাঠে ঘুরছেন, সেটা একটা এক্সপেরিমেন্ট যে আপনি ওখান থেকে দেখে আপনার চারপাশে কতজন ফার্মার আছে, কতটুকু এডুকেটেড পারসন আছে সেগুলো আপনি খুঁজে বের করে ফেলতে পারেন সেখান থেকে। আবার এমনও তো হতে পারে আপনি একটা জমিতে কতটুকু ধান প্রোডাকশন করে, কিভাবে হয়, কি যত্ন নিলে কতটুকু ইল্ড বাড়ে সেরকমও অবশ্য অনেক রকমের। যেমন এখন যদি আমরা করোনা নিয়ে কথা বলি, করোনা বাংলাদেশে
কতজন মানুষকে এফেক্ট করছে, কতজন সার্ভাইভ করতে পারছি, ফিরে আসতে পারছি, কতজন ডেথ হয়ে যাচ্ছে। অথবা করোনা নিয়ে অনেক কিছু করা যেতে পারে। করোনা আমাদের আর্থসামাজিক অবস্থায় কি প্রভাব ফেলেছে? এডুকেশনে কি প্রভাব ফেলেছে? সর্বনাশ করে দিয়েছে আমাদের এডুকেশন। সেগুলো নিয়েও কিন্তু অনেক গবেষণা করা যেতে পারে। আবার রাজশাহীর আম ঢাকায় আসছে। ঢাকার মানুষগুলো বলছে যে আমগুলো আগের মতো সেই রকম টেস্টি হচ্ছে না। আপনি কি একবার ভেবে দেখেছেন কৃষিবিদ হিসেবে আপনার একটা কথা থাকা উচিত ছিল যে কেন আমগুলো মিষ্টি হচ্ছে না। এগ্রিকালচারিস্টরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করছে, আপনাকেও কিন্তু করতে হবে। সেটার নামই তো গবেষণা। সেই গবেষণাগুলো আপনি কিন্তু করতে পারেন। স্পেশালি এগ্রিকালচারিস্টদের জন্য বা আমাদের এই বাসেটিক স্টুডেন্টদের জন্য যে এক্সপেরিমেন্ট গুলো আমরা সাধারণত করি সেটা দুই রকম। একটা হচ্ছে অ্যাবসলিউট এক্সপেরিমেন্ট আর একটা হচ্ছে কম্পারেটিভ এক্সপেরিমেন্ট। অ্যাবসলিউট এক্সপেরিমেন্ট হচ্ছে যেমন আমি যদি বলি আপনাকে যে অ্যাবসলিউট এক্সপেরিমেন্টের একটা এক্সাম্পল যদি দিতে চেষ্টা করি, যেমন আমি দেশের বাইরে যখন গেলাম তখন প্রথমেই আমার ধারণা ছিল সহজ একটা এক্সপেরিমেন্ট করবো, পিএইচডি করে চলে আসবো। প্রফেসর বলে দিলেন না, তোমার এই ফ্লাওয়ারটার ভিতরে কতটুকু পিগমেন্ট আছে, মানে ইল গ্রোথ এন্ড ইল্ড এর ভিতরে থাকলাম না, না থেকে কতটুকু কম্পোনেন্ট আছে, যেমন হচ্ছে প্যালারগোনিডিন অথবা অ্যান্থোসায়ানিন গুলো কি পার্সেন্টেজ আছে সেটা। এটার জন্য কম্পারেটিভ স্টাডি করার দরকার নেই, এটা হচ্ছে অ্যাবসলিউট রিসার্চ। ক্লিয়ার কি হয়েছেন? যেমন হচ্ছে আমরা যদি কম্পারেটিভ স্টাডি করি তাহলে কম্পারেটিভটা একটু বলে নিই। কম্পারেটিভ স্টাডি হচ্ছে এরকম যে আমার বিটি ব্রিঞ্জালের অন্য ব্রিঞ্জাল থেকে বিটি ব্রিঞ্জাল কেমন প্রোডাকশন বেশি কিনা, বিটি ব্রিঞ্জালের আমাদের দেশীয় যে ভ্যারাইটি গুলো আছে, ধরা যাক সিংনাথ, সিংনাথের থেকে আমাদের বাড়ি বিটি বেগুন 2 এটা কতটুকু ইল বেশি দেয়, কতটুকু ডিজিজ রেজিস্ট্যান্স হয়েছে, ইনসেক্ট রেজিস্ট্যান্ট হয়েছে, এগুলো হচ্ছে কম্পারেটিভ। একটার সাথে আরেকটা কম্পারেটিভ করা। যেমন আমেরিকার সাথে কম্পেয়ার করে আমরা বাংলাদেশে বলছি বাংলাদেশের ডেথ রেট এখনো ভালো আছে। সো এইরকম করোনায় ডেথ রেট এখনো ভালো আছে। এরকম ভাবে আসলে বিশ্লেষণ করার বিভিন্ন রকম থাকে। একটা হচ্ছে অ্যাবসলিউট, যেমন হচ্ছে একজন প্যাথোজেন ইনফেস্টেশন হয়েছে, আমি সেটা শুধু বের করে নিয়ে আসলাম, তাহলে এগুলো হচ্ছে অ্যাবসলিউট এক্সপেরিমেন্ট। মানে হচ্ছে কারোর সাথে কম্পেয়ার করা না, কত পার্সেন্টেজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো বের করে নিয়ে আসা। এই গাজরের যে কথা যদি বলি, গাজরটাকে আমি এক্সট্রাক্ট করলাম, ক্যারোটিন পার্সেন্টেজ কত আছে, জাস্ট এত পার্সেন্টেজ আছে। এইগুলো হচ্ছে অ্যাবসলিউট এক্সপেরিমেন্ট। আমরা বেসিক এক্সপেরিমেন্ট, ল্যাব ভিত্তিক এক্সপেরিমেন্ট, এইগুলো বেসিক এক্সপেরিমেন্ট গুলোকে আমরা অ্যাবসলিউট এক্সপেরিমেন্ট করি। সাধারণত আমরা যারা কৃষিবিদ বা আমাদের যারা এখনো, যেহেতু আমরা হাইটেকে যেতে পারিনি, এখনো কিন্তু আমরা কম্পারেটিভ এক্সপেরিমেন্ট গুলো করে থাকি। কেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমাদের মাঠে, আপনাদের মাঠগুলোতে কিভাবে এক্সপেরিমেন্ট করি সেটা হচ্ছে ইফেক্ট অফ নাইট্রোজেন, নাইট্রোজেন ডোজেস N1 N2 N3 কোনটাতে ইল বেশি হয় আমরা কম্পেয়ার করছি, বাড়ি একটা ডোজের সাথে কম্পেয়ার করে বলছি এটা থেকে এটা ইল বেশি হয়েছে কারণ ফার্টিলাইজার নাইট্রোজেন পার্সেন্টেজ এতটুকু দিয়েছি দেখি বেশি। তাহলে কম্পারেটিভ ক্লিয়ার তো এই ব্যাপারটা, যে কম্পারিশন দুটো তিনটে ভ্যারাইটি অথবা ট্রিটমেন্টের সাথে কম্পেয়ার করা। আর এটা হচ্ছে অ্যাবসলিউট, হচ্ছে আমি প্যাথোজেন এটা পেয়েছি, এই ইনসেক্ট এত পার্সেন্টেজ পেয়েছি, এগুলো হচ্ছে অ্যাবসলিউট এক্সপেরিমেন্ট। অ্যাবসলিউট এক্সপেরিমেন্ট গুলো সাধারণত ল্যাব ভিত্তিক খুব বেশি পরিমাণে হয়ে থাকে, বাট আমরা মাঠ ভিত্তিক এক্সপেরিমেন্ট গুলো কম্পারেটিভ স্টাডিতে আমরা সাধারণত করে থাকি। দুটোই হতে পারে, দুভাবে যেতে পারে। আর আমরা যেটা সবসময় কথা, এখন যে কথাগুলো বলছি সেটা হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট নিয়ে সহজ যদি বলা হয় তাহলে হচ্ছে প্ল্যান ইউজ টু এক্সপেরিমেন্টেশন। আমাদের যে প্ল্যানটা আছে মাঠ ভিত্তিক অথবা ল্যাব ভিত্তিক, যেখানে আমি এক্সপেরিমেন্টটা সেট করব, তার টোটাল প্ল্যানটা, আমি কিভাবে ট্রিটমেন্ট গুলো দিব, ট্রিটমেন্ট কম্বিনেশন গুলো কিভাবে হবে, আমি মাটিতে করি বা ল্যাবে করি, সিজন কখন, তারপর হচ্ছে আমার সেখান থেকে কি কি ডাটা গুলো নিতে হবে, ডাটা নেওয়ার মেথডটা কি হবে, প্ল্যান হাইট কি দিয়ে মেপেছি, এই সবগুলো কিন্তু এটার ভিতরে ঢুকে যাবে। সো টোটাল রিসার্চ প্ল্যানের ভিতরে একটা পোর্শন, ছোট পোর্শন হচ্ছে আমরা কিভাবে ওইটা সেট আপটা করছি এক্সপেরিমেন্ট গুলো, সেটা হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, দ্যাট ইজ প্ল্যান ইউজ টু এক্সপেরিমেন্টেশন। খুব সহজ ভাষায় যদি বলি, মানে হচ্ছে
ডিজাইন অফ এক্সপেরিমেন্ট হচ্ছে ইন কনসার্ন উইথ দ্য প্ল্যানিং অ্যান্ড কন্ডাক্ট অফ এক্সপেরিমেন্টস। এক্সপেরিমেন্ট আমরা করবো টু অ্যানালাইজ দ্য রেজাল্টিং ডাটা so that we obtain the valid and objective conclusion. কনক্লুশনটা আমাদের যেন সুন্দর ভ্যালিড হয় এবং অবজেক্টিভ, আমি যে অবজেক্টিভ চিন্তা করেছি সেই অবজেক্টিভ রিলেটেড আমার যে রেজাল্টটা আসবে সেটার প্ল্যানটা হচ্ছে কিভাবে আমি অ্যানালাইজ করতে পারি, সবকিছু থিঙ্কিংটা ভিতরের কিভাবে ডাটাটা কম্পাইল করে নিয়ে আসবো, কিভাবে অ্যানালাইসিস করব, আমার কম্পাইল করতে সহজ হবে এবং আমার ভ্যালিড এবং অবজেক্টিভ কনক্লুশন ড্র করতে পারবো। সেটার জন্য যেই ডিজাইনটা করি সেই টোটাল রিসার্চ প্রপোজালের ভিতরে একটা পোর্শন হচ্ছে এই জায়গাটা, যেটাকে আমরা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বা এক্সপেরিমেন্ট ডিজাইন, এক্সপেরিমেন্টাল ডিজাইন বলে থাকি। আমরা যদি প্রিসিশন নিয়ে প্রিসাইসলি যদি বলতে চাই, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ইজ দ্য formulation of certain rules and principles according to which an experiment is to be conducted to collect appropriate data for the problem under investigation. আমরা যে ইনভেস্টিগেশনটা করতেছি, ক্রপ রিলেটেড হোক, বায়োকেমিক্যাল রিলেটেড হোক, সেই ইনভেস্টিগেশন করতেছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা এবং কনক্লুশন যেন ড্র করতে পারি সহজে, সেটা কম্পারেটিভ হোক অ্যাবসলিউট রিসার্চ হোক, সেটার জন্য আমরা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। তো খুব সহজ। এক্সপেরিমেন্টের ব্যাপারটা হচ্ছে এক্সামিনেশন, একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট হচ্ছে টোটাল প্ল্যান ইউজ টু এক্সপেরিমেন্টেশন। এই দুটার ভিতরে পার্থক্যটা ক্লিয়ার করে দুদিনের ক্লাসের জিসটা হচ্ছে এই পেজটা। এতটুকু পেজ যদি আপনি একটু মনে রাখতে পারেন তাহলে দেখা যাবে যে খুব সহজেই আপনি ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, কখনোই রিসার্চ প্রপোজালের সাথে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বা এক্সপেরিমেন্ট ডিজাইন কখনো মিক্সড হয়ে যাবে না, কিন্তু খেয়াল রাখবেন। আমরা কেন কেন এত এমফেসিস দিচ্ছি এক্সপেরিমেন্টাল ডিজাইন করার জন্য? এক্সপেরিমেন্টাল ডিজাইনটা এত ইম্পর্টেন্ট হয়ে গেল কেন? আপনি দেখবেন একটা সেন্টেন্স দিয়ে একটা সেন্টেন্স দিয়ে আপনি শুধুমাত্র এক্সপেরিমেন্টাল ডিজাইনটা হয়তো বা থিসিসটা, টোটাল থিসিসে একটা সেন্টেন্স হয়তো বা ইউজ করবেন, যে আমি সিআরডি মেথডে অথবা আরসিবিডি মেথডে আমরা করেছি। তো একদম খেয়াল করে দেখেন একটা লাইন ইউজ করার জন্য এত কথা, এত রিসার্চ, যে ডিজাইন আমার এত ইম্পর্টেন্ট হয়ে গেল। কেন এত ইম্পর্টেন্ট হলো? ইম্পর্টেন্ট হলো কারণ হচ্ছে প্রোভাইড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এসেনশিয়াল ইনফরমেশন। আপনি যে এক্সপেরিমেন্টটা করছেন যদি ডিজাইনটা সুন্দর থাকে, আপনার স্টাডিটা মিনিমাম কস্টে ম্যাক্সিমাম আউটপুট আপনি দিয়ে আসতে পারবেন। ক্লিয়ার কি? আমরা এখান থেকে যত রকমের অ্যাজাম্পশন আছে সেগুলো সবগুলো অ্যানালাইসিস করতে পারবো, ইন্টারপ্রিটেশন করতে পারবো ডাটা থেকে। যদি এটা আমরা যদি এই ডিজাইনটা না করতে পারতাম তাহলে তো একদম মানে পাল্টা হয়ে যেত ডাটাগুলোতে। সেখান থেকে হয়তো বা আমার যেই আসল যেই ডাটা অবজেক্টিভ ছিল সেই অবজেক্টিভটা হয়তো ফুলফিলই হবে না। অ্যানালাইসিসটা খুব সহজ হয় এবং আপনার যে ডাটাগুলো আপনি ইন্টারপ্রিটেশন করলেন, এই ইন্টারপ্রিটেশনটা অবশ্যই একুরেট হবে যদি আপনি একটা সুন্দর এক্সপেরিমেন্টাল ডিজাইন দিয়ে ফলো করতে পারেন। সো এক্সপেরিমেন্টাল ডিজাইন কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এবং থিসিসে লিখতেই হবে যে আপনি কোন ডিজাইনে করেছেন, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা কিছু বেসিক কনসেপ্ট একটু চিন্তা ভাবনা করি। প্রায় সময় আমরা বলি এক্সপেরিমেন্ট করতে গেলে ভেরিয়েবলস গুলো কি কি ছিল। ভেরিয়েবলস গুলো কি? ভেরিয়েবলস হচ্ছে এইরকম, আমি করোনা হয়েছে, করোনা একটা ভেরিয়েবল, আমার হেলথ সেক্টরে কি পরিমাণে প্রভাব ফেলেছে সেটা একটা ভেরিয়েবল, এডুকেশন সেক্টরে কি প্রভাব হলো সেটা একটা ভেরিয়েবল, আবার ইকোনমির উপর কেমন হলো, সোশিয়াল বিহেভিয়ার উপরে কেমন হলো, এই সবকিছু কিন্তু ভেরিয়েবল। কিছু ভেরিয়েবলস আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিছু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেমন? করোনা আসার ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস কি কি হয়েছে, যেমন আমাদের এডুকেশনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমাদের এডুকেশন, এই এডুকেশন কিন্তু একদম ভেঙে পড়ছে। প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল আপনারাও সাফার করছেন। আমরা যতই বলছি যে আমরা সাফার করছি না, কিন্তু আপনারা কিন্তু সাফার করছেন। যেমন আমি প্রায় সময় আমার মাঝে মাঝে ভাবি যে আমার জীবন থেকে তো সময়গুলো চলে যাচ্ছে। আমি এখন আপনাদের ক্লাস নিয়ে, পরীক্ষা নিয়ে, রেজাল্ট আমি স্টেপ বাই স্টেপ আগাতে পারতাম, কিন্তু আমি কিন্তু এই 6 মাস পিছিয়ে যাচ্ছি। আমি জানি না আর কতদিন পিছাবো। ডিপেন্ডেন্ট হচ্ছে
আমার হেলথ, এডুকেশন, ইকোনমি সবকিছু কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ হচ্ছে করোনা আসার ফলে আমার হেলথ সেক্টরটা নষ্ট হয়ে গিয়েছে, এডুকেশন ভেঙে পড়েছে, ইকোনমি তো অবশ্যই কলাপস করেছে। আপনি স্বীকার করেন আর না করেন, আমি দেখছিলাম আজকে স্কুলের টিচাররা বলছেন যে তাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্যালারি হচ্ছে না, তারা খাবে কিভাবে সেগুলো। আর সোশ্যাল বিহেভিয়ার কেমন হয়েছে করোনা আসার ফলে, আমাদের সোশ্যাল বিহেভিয়ার কেমন করে নষ্ট হয়ে, খেয়াল করে দেখেন। ছিনতাই বেড়ে গিয়েছে ঢাকা শহরে অসামাজিক কার্যকলাপ বেড়ে গিয়েছে, মানুষ হাই হুতাশ করছে। তো এই সবগুলোর উপর কিন্তু সোশ্যাল বিহেভিয়ার উপরে আমাদের আরেকটা জিনিস খেয়াল করে দেখেছেন, এখন কিন্তু আমরা হয় ইন্টারনেটে হয়তো বা যোগাযোগ করি, কারো বাসায় বেড়ানোর যে স্টাইলটা ছিল সেটা কিন্তু ভেঙে পড়েছে। কেউ কারো ট্রাস্ট করতে পারছি না, আমি আমার আপনজনের বাসায় যেতে পারছি না, আপনজনকে বাসায় আসলাম কিন্তু গ্রহণ করছি। সেরকম খেয়াল করে দেখেছেন যে একটা করোনার রুগীর বাবা বাবা যদি করোনার রুগী হয় বা মারা যান, তাহলে সন্তান তাকে দাফন করতে যাচ্ছেন না। তাহলে সোশ্যাল বিহেভিয়ার, আমার অ্যাটিটিউড গুলো, নর্মস গুলো কোথায় গেল এত থেকে সবগুলো। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা হচ্ছে, যেমন হচ্ছে করোনা আসলো, সে স্বাধীনভাবে আমাদেরকে কন্ট্রোল করে যাচ্ছে। কি অদ্ভুত একটা জিনিস। সো নাইট্রোজেন ডোজ গুলো যদি দেই, আমার ইল্ডের বাড়ছে বা কমছে, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমার ক্রপস এর বিহেভিয়ার, ইল বাড়লো, গ্রোথ বাড়লো, শেপ বাড়লো, সবগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এই ভেরিয়েবল গুলো একটু ক্লিয়ার কনসেপ্ট থাকলে ভালো হয়। আবার কিছু এক্সট্রা, মানে আমার আমার সাথে জড়িত না কিন্তু এক্সট্রা কিছু আমাদের ঝামেলাপূর্ণ কিছু বিহেভিয়ার কিন্তু তৈরি করে, সেটাকে আমরা অন্য আরেকটা ভেরিয়েবল বলি, এক্সট্রানিয়াস ভেরিয়েবল। এইরকম ভেরিয়েবল একটা, ধরা যাক চা খাচ্ছি বা কফি খাচ্ছি, কফি খেলে আপনার হঠাৎ করে স্টেমিনা বেড়ে গেল, অথবা স্মৃতিশক্তি বাড়ে। কফি কতটুকু আমরা একটা গবেষণা করি যে সকালে বেলা এবং রাতের বেলা যদি যে কফি খায়, তার দেখা যায় হেলথ কন্ডিশন ভালো থাকে অথবা মেমোরি ভালো থাকে। ধরে নিলাম মেমোরি ভালো থাকে, ঠিক আছে। কিন্তু এখানে কি আমরা খেয়াল করেছি যে এখানে কিন্তু আরো অনেকগুলো ভেরিয়েবল রয়ে গিয়েছে। আমরা যদি কফিটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি, তাহলে মেমোরি, স্মৃতিশক্তি তাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই তো। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে প্রভাবগুলো আছে, এইটা ছাড়াও আরো কিছু ফ্যাক্টর কাজ করে, সেগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। কেমন? যেমন হচ্ছে আমি যাকে কফি খাওয়াচ্ছি তার বয়স তো জানি না, ছোট বয়স না 30 বছর, 40 বছর, বয়সের তো একটা ভেরিয়েশন আছে। সেম এজের যদি হতো তাহলে কিন্তু ভালো হতো। কম ছোট বয়সের জন্য এইরকম কিছু ফ্যাক্টরও কিন্তু কাজ করে। মানে হচ্ছে আমি গিয়ে আমি নাইট্রোজেন ইফেক্ট দিচ্ছি, নাইট্রোজেন 1, নাইট্রোজেন 2, নাইট্রোজেন 3, নাইট্রোজেন 4, কিন্তু সয়েলের পিএইচ কিন্তু আমরা খেয়াল করলাম, অথবা সয়েলের ইনবিল্ট অন্য ফার্টিলাইজার গুলো অ্যাভেলেবিলিটি কেমন আছে সেটা কিন্তু খেয়াল করলাম। এই সবগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে, যেগুলো ফ্যাক্টর গুলো আমাদের কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে খুব প্রভাব ফেলে। আবার এইটাকে কন্ট্রোল করার জন্য আমরা কন্ট্রোল করার জন্য আমরা কন্ট্রোলের চেষ্টা করি। এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে, আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল খেয়াল রাখি। আচ্ছা, এখন একটু গল্প করি। যদি দেখতে পারতাম তাহলে ভালো হতো। আহ, আপনারা যারা দেখছেন এখন, মানে মাস্টার ডিগ্রি স্টুডেন্টরা যারা দেখছেন, তারা কে কে কেক বানাতে পারে? আমি ধরে নিলাম সবাই কেক। এই এই ছুটিতে, করোনার সময়ে আমি দেখেছি সবাই বাসায় বাসায় কিন্তু মজার মজার রান্না বান্না হচ্ছে, সবাই রান্না। আমার স্টুডেন্টদেরকে বলে দিচ্ছি, সবাই কিন্তু আবার ইউনিভার্সিটি এসে বাসায় যে যে রান্না করা শিখেছেন, সেগুলো কিন্তু আমার এখানে মাইক্রোওভেন সবকিছু আছে, আমি সবকিছু অ্যারেঞ্জ করে দিব। আপনারা বানিয়ে বানিয়ে খাওয়াতে হবে, তখন বলবো হ্যাঁ আপনি অনেক সুন্দর শিখেছেন। সেটার জন্য প্রিপারেশন নিয়ে করোনার পরে আসবেন সবাই। আর যাই হোক, আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইনে কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো আমরা আহ, বলে থাকি, যেমন একটা হচ্ছে ফ্যাক্টর, লেভেল, আরেকটা হচ্ছে আমি যে ট্রিটমেন্ট গুলো আমাদের রেসপন্সটা পাচ্ছি, যেমন হচ্ছে ইল্ড, নাইট্রোজেন দিলাম, ইল্ড হলো। যেমন একটা এক্সাম্পল আমি বলি, যে কেক বানানোর জন্য আপনার যন্ত্রপাতি লাগবে হচ্ছে ওভেন লাগবে, আর আমার
ইনগ্রেডিয়েন্ট লাগবে, সুগার, আটা বা ময়দা, তারপর ডিম লাগবে, তাই তো লাগে মনে হয়, এগুলো লাগবে। এগুলো আমাদের একটা ফ্যাক্টর। এখন হচ্ছে ওভেনে কত 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 টেম্পারেচারে রাখবো সেটা একটা লেভেল হতে পারে। আবার সুগার কয় চামচ দিবেন, যত বেশি সুগার তখন জামাল স্যারের কাছে তো তত বেশি মিষ্টি মনে হয়, মজা মনে হয়, কারণ আমি সুগার বেশি পছন্দ করি। যত বেশি সুগার, যত কাপ সুগার, তত বেশি মিষ্টি হবে, মজা হবে বলে আমার ধারণা। আটা কতটুকু, ময়দা কতটুকু দিতে হবে, কয় কাপ দিতে হবে, ডিম কয়টা দিতে হবে, সেগুলো দেওয়ার পরে এগুলো হচ্ছে লেভেল। খেয়াল করে দেখেন, ফ্যাক্টর, লেভেল, এই ফ্যাক্টর এবং লেভেল আর এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? ইন্ডিপেন্ডেন্ট। আর কোনটার উপর প্রভাব ফেলতেছে, যেমন আমি বলছি কেকের টেস্ট কেমন হবে, কালার কেমন হবে, সফট হয়েছে কিনা, মুখে দিলে ওয়াও বলবে কিনা, সেগুলো হচ্ছে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এইভাবে কিন্তু কেক তৈরি করার গল্পটা থেকেও আপনি জেনে নিতে পারেন, একটা ফ্যাক্টর, একটা লেভেল, আর হচ্ছে রেসপন্সেস হচ্ছে আপনি যে কেকটা টেস্ট হলো, কালার হলো, এগুলো হচ্ছে। আর আমাকে খাওয়ানো তো কোনো কথাই নেই। কন্ডিশন কি হলো, আপনারা যারা যারা এই বন্ধের সময় মা বাবার সাথে থেকে ইউটিউব দেখে আপনি রান্না করে মা বাবাকে খাইয়েছেন, আমি সমস্ত কম্পোনেন্ট গুলো কিনে রাখবো। আপনারা এসে আমার এখানে বানিয়ে তারপরে আমাকে কিন্তু খাওয়াতে হবে, তাইলে বলবো যে আপনারা ভালো রান্না করেছেন। ইনশাআল্লাহ দেখা হবে। সো আমি যেটা বলছিলাম, থ্রি অ্যাসপেক্ট, যেমন অ্যাসপেক্ট ফ্যাক্টর, লেভেল থাকবে। যেমন আমরা যদি এখন আমাদের ক্রপস নিয়ে চিন্তা করি, যেমন নাইট্রোজেন অ্যান্ড পটাশের ইফেক্ট দেখছি স্ট্রবেরি প্রোডাকশনের উপরে, আমরা তাই তো এক্সপেরিমেন্ট গুলো করি। নাইট্রোজেনের কিছু লেভেল আছে, নাইট্রোজেন এই পাশে নাইট্রোজেনের 3টা লেভেল, পটাশের আবার 4টা লেভেল। তাহলে ট্রিটমেন্ট কম্বিনেশন কয়টা হলো, এই 12টা ট্রিটমেন্ট কম্বিনেশনে ইফেক্ট হচ্ছে স্ট্রবেরি প্রোডাকশন, তারপর হচ্ছে তার টেস্ট, কালার, সফটনেস এবং এই সবগুলো কিন্তু আমার রেসপন্স করবে। তাহলে আমাদের ফ্যাক্টর গুলো নাইট্রোজেন এবং পটাশ ফ্যাক্টর, আমাদের স্ট্রবেরি ইলটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ফ্যাক্টর গুলো, লেভেল গুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমরা দেখি, আমরা যদি এরকম চিন্তা করি, কিছুক্ষণ আগে যেটা বললাম যে নাইট্রোজেনের ডোজ N1, N2, N3, এই নাইট্রোজেন 3টা ডোজ দিলাম। আপনাদের এখানে একটা কথা বলে নেই, নাইট্রোজেন N0 কিন্তু লিখিনি, এখানে N1 লিখেছি। N0 হলে আমার কিন্তু প্রমাণ করতে হবে যে N0 মানে হচ্ছে এখানে কোনো রকমের নাইট্রোজেন না দেওয়ার ফলেও কিন্তু ক্রপস হয়। তাহলে সয়েলে আগে থেকেই নাইট্রোজেন ছিল, তাহলে তো নাইট্রোজেন ছাড়া তো গাছ হওয়ার কথা না। তো এগুলো একটা যখন রিসার্চ সেট করবেন তখন খেয়াল রাখবেন, N0 বলতে কিছু না রেখে একটা রিকমেন্ডেড ডোজ, বাড়ির একটা রিকমেন্ড ডোজকে N1 ধরি, তারপর আপনি একটু বাড়ালেন কমালেন N2, N3, এইভাবে আপনার সুপারভাইজার সাথে যোগাযোগ করে। কিন্তু N0 যদি দিয়ে দেন তাহলে দেখা গেলো আপনি নিউট্রিয়েন্ট দেনই নাই, নাইট্রোজেন, তারপরে ক্রপ হয়েছে, মানে হচ্ছে সয়েলে নাইট্রোজেন আছে। সয়েলে যদি নাইট্রোজেন থাকে তাহলে N2 তেও কিন্তু এটা অ্যাড হয়ে গিয়েছে, N3 তেও এটা অ্যাড হয়েছে। তো এখানে কিন্তু এক্স্যাক্টলি এক্সপেরিমেন্টটা ফুলফিল হলো না, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আমি নাইট্রোজেন এবং পটাশের কথা বলছিলাম, নাইট্রোজেন এবং পটাশের এগুলো 3টা কম্বিনেশন দিয়ে 3 থেকে 9টা যদি ল্যাবে হয়, তার স্ট্রবেরি প্রোডাকশন কেমন, এই ধরনের গবেষণাগুলি আমরা কিন্তু করে থাকি, তাই তো? আমরা সাধারণত এই ধরনের গবেষণাগুলো করি মাঠ পর্যায়ে। আমি প্রথমেই বলেছিলাম যে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি হর্টিকালচার ডিপার্টমেন্টে অনেক শিক্ষক আছেন যাদের ল্যাব গুলো খুবই রিচ। তাদের ল্যাব ভিত্তিক কিছু কাজ করা যেতে পারে, যেমন হচ্ছে টিস্যু কালচার লেভেলে কাজ করে, হাইড্রোপোনিক্স লেভেলে কাজ করে, একুয়াপোনিক্স লেভেলে কাজ করে, অথবা ন্যানো পার্টিকেল, অথবা স্পিরুলিনা, এই ধরনের নানাবিধ টেকনিক নিয়ে কাজ চলতে পারে। আমি শুধু এখানে শুধু বোঝানোর চেষ্টা করছি যে ফ্যাক্টর গুলো ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, লেভেলস এবং ফ্যাক্টর, এগুলো একটু বোঝানোর চেষ্টা করেছি। আমি যেটা বলছিলাম যে নাইট্রোজেন 3টা ডোজ এবং পটাশের 3টা ডোজে যদি স্ট্রবেরির উপরে ইল্ড প্রভাব ফেলে, তাহলে হচ্ছে ওই স্ট্রবেরির যে ইল্ডটা হলো
সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো হলো? সেগুলো হচ্ছে নাইট্রোজেন এবং পটাশ লেভেলস। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা কিন্তু ক্লিয়ারলি থিসিসের ভিতরে এটা আপনার আসতে হবে, তাহলে দেখবেন আপনার থিসিসটা খুব সুন্দর হবে। তো এখন আমাদের ছোট্ট করে আর একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা ডিজাইন যখন করতে যাবে তার কিন্তু প্রিন্সিপাল থাকা দরকার, তাই না? নীতি থাকতে হবে না? তাহলে কি দাঁড়াবে? নীতিটা কেন থাকতে হবে? আপনার প্রিসিশন, রিসার্চের ভিতরে প্রিসিশন নিয়ে আসার জন্য। সেই রকম আমাদের সাধারণত তিনটা মেজর প্রিন্সিপাল আছে, যেমন হচ্ছে রেপ্লিকেশন, র্যান্ডম, লোকাল কন্ট্রোল বা ইরর কন্ট্রোল, অথবা ব্লক করে ইরর কন্ট্রোল করি, তাই তো? সবাই এটা জানেন। রেপ্লিকেশনটা কি জিনিসটা? রেপ্লিকেশনটা হচ্ছে এইরকম, ইররটাকে কন্ট্রোল করার জন্য, মিনিমাইজ করার জন্য, বা আপনার থিসিসটাকে, আপনার ডাটাটাকে অথেন্টিক করার জন্য, স্ট্যাটিস্টিক্যালি একুরেসি আনার জন্য, ধরা রেপ্লিকেশনে আপনি এই আমটা থেকে আপনি ব্রেক্স পার্সেন্টেজ মাপবেন, তাহলে হলো যেমন হচ্ছে 16 পয়েন্ট সামথিং। আপনি এটাকে অথেন্টিক মনে করবেন, নাকি মনে করেন এরকম 3বার যদি ডাটাটা নেন তাহলে ভালো হবে? আসলে হচ্ছে, খেয়াল করে দেখেন, আপনি যদি কয়েকবার ডাটাটা বিভিন্ন জায়গা থেকে জুসটা নিয়ে যদি আপনি যদি ব্রেক্স পার্সেন্ট মেপে দেন অ্যাভারেজ করেন, তাহলে বোঝা যাবে যে এক্স্যাক্টলি একুরেসি হবে আপনার রিসার্চে কতটুকু। এর জন্য হচ্ছে রেপ্লিকেশন যত বেশি করবেন তাহলে তত বেশি আপনার একুরেসি হবে। এখন রেপ্লিকেশন কতটুকু করবেন? 10টা রেপ্লিকেশন করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। সাধারণত আমরা মাঠ পর্যায়ের এক্সপেরিমেন্টগুলিতে রেপ্লিকেশন 3 রেপ্লিকেশন আমরা ইউজ করি, ল্যান্ডে যদি খুব ক্রাইসিস না হয়। 3 রেপ্লিকেশন করার অনেকগুলো বেনিফিট আছে। অ্যানালাইসিস করতে সহজ, অর্থে একুরেসি খুব 100% হয়। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট খুব সহজ হয়। 3টা রেপ্লিকেশন, এর চেয়ে বেশিও করা যেতে পারে, এর চেয়ে কম না করাই ভালো। তো বেশি যদি করি তাহলে আপনার একুরেসি আরো বাড়বে, বাট ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে মাঠ পর্যায়ে, সেটা খেয়াল রেখে আপনার রেপ্লিকেশন কতটুকু করতে হবে সেটা করতে হবে। এখন রেপ্লিকেশন, ধরা যাক আপনি এসপিএলসি দিয়ে কাজ করছেন অথবা ডিএনএ এর কাজগুলো করছেন, সেখানে কিন্তু রেপ্লিকেশন কোনো এক্স্যাক্টলি রেপ্লিকেশন কোনো ফ্যাক্টর। আমাদের যেসব জায়গায় হোমোজেনাস কন্ডিশন করতে পারি না, হোমোজেনাস কন্ডিশন আমি কিন্তু প্রথম দিনেই বলেছিলাম, হোমোজেনাস সয়েলটাকে হোমোজেনাস করতে পারছি, অথবা আমার আম যে উৎপাদন করছি ওই মাটিটা, ওই পরিবেশটাকে হোমোজেনাস করতে পারছি না, তার জন্য কিন্তু রেপ্লিকেশন করছি। মানে যদি হোমোজেনাস করতে পারতাম, অথবা টোটাল এনভায়রনমেন্টটাকে একদম গ্রিন হাউসের টেম্পারেচার, ময়েশ্চার এবং মাটিটাও যদি একদম কন্ট্রোল করে যদি করে করতে পারতাম, তাহলে রেপ্লিকেশন না করলেও হতো। বাট আমরা মাঠ পর্যায়ে যে এক্সপেরিমেন্ট গুলো আছে, সেই এক্সপেরিমেন্ট গুলো রেপ্লিকেশন খুবই দরকার, তাহলে কিন্তু আপনার থিসিস গুলো একুরেসি অনেক কমে যাবে এবং গ্রহণযোগ্য হবে না। সো রেপ্লিকেশনের বেনিফিটটা কি? সহজ হিসাব, যে আপনি যেটাকে প্রিসিশন আনতে চাচ্ছেন, যে ডাটাটা যেটা জানতে চাচ্ছেন, সেটার ভিতরে কনফিউশন থাকবে না, আপনার মধ্যে প্রিসিশন আসবে, এবং আপনি কিন্তু একুরেসি অনেক বেশি বেড়ে যাবে, এবং এক্সপেরিমেন্টাল ইরর একদম থাকবে না। একটা হচ্ছে র্যান্ডোমাইজেশন। আমি কি বলেছিলাম? র্যান্ডম রেপ্লিকেশন, র্যান্ডোমাইজেশন এন্ড ইরর কন্ট্রোল বা ব্লক করা। তাহলে আমরা রেপ্লিকেশন কেন করছি সেটা বলে ফেললাম। এখন র্যান্ডোমাইজেশন করতে হবে। র্যান্ডোমাইজেশন কেমন? আমরা করোনা এসে র্যান্ডোমাইজেশন শিখিয়ে দিয়েছে, তাই না? আমরা করোনা 2000 3000 করে লোক টেস্ট করছে, 800 900 1000 করে লোক এফেক্টেড হচ্ছে। এখন হচ্ছে কি, সারা ঢাকা শহরে একরকম, যশোরে একরকম, রাজশাহীতে একরকম হচ্ছে। তাহলে আমরা বাংলাদেশে বুঝতে পারছি না যে আসলে কত পার ডে করোনা আক্রান্ত হচ্ছে, বা কতজন মানুষ আমরা সেভ হয়ে যাচ্ছি, সুস্থ হয়ে ফিরছি। তাহলে সবগুলো ডাটা, এখানে একটা ওখানে একটা, এইভাবে বিভিন্ন জায়গায় ডাটা যদি করি, তাহলে দেখা যাবে আমার ইরোরটা কম হবে। সব কথাই হচ্ছে ইরোর কমানো, একুরেসি বাড়ানোর জন্য। তাহলে র্যান্ডোমাইজেশন হচ্ছে র্যান্ডমলি
আর ধরেন আপনাদের ক্লাসের ভিতরে 90 জন স্টুডেন্ট আছে, আমি কেমন করে বুঝবো যে কারা খুবই অ্যাটেন্টিভ? আমি র্যান্ডমলি কিছু জিনিস চুজ করে যদি কাউকে প্রশ্ন করে আমি উত্তরগুলো নিতে পারি, তাহলে দেখা যাবে আমি বুঝতে পারবো আমি যা বুঝাচ্ছি তা কয়জন মানুষ বুঝতে পারছে, কয়জন স্টুডেন্ট বুঝতে পারছে। সো র্যান্ডমলি এটা আমি একটা ডাটা নিয়ে একজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দ্য এসেনশিয়ালিটি অফ কি বলে এটাকে, র্যান্ডমাইজেশন, এটা দেখা যাবে এটা আমরা বলতে পারছি না। তো একজনকে দিয়ে কখনো ডাটাগুলো সুন্দরভাবে প্রিসিশন থাকে না, এবং এটাকে আমরা যেটাকে বলি যে এক্সপেরিমেন্টাল ইরর কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। এক্সপেরিমেন্টাল ইরর কমানোর জন্য আমরা র্যান্ডমাইজেশন করে থাকি। রেপ্লিকেশন কিন্তু একই রকম ভাবে করছি, র্যান্ডমাইজেশন করছি যেন আমার বায়াসনেস না চলে আসে, আমি যেন বায়াস আমার এই প্লটটার ভিতরে এখানে একটা এখানে এখানে ডাটা নিয়ে অ্যাভারেজ করে আমি কিন্তু বুঝতে পারছি। সো তিনটে এক জায়গায় একটা ডাটা নিলে কিন্তু আমাদের বায়াসনেস গুলো বাড়া থাকবে না। আচ্ছা, র্যান্ডমাইজেশনে তাহলে র্যান্ডমাইজেশন করবো আমরা একই রকম। এটা ওই যে আমাদের ইরোরটা আছে, ধরা যাক কেমন যে মাটিতে আমরা তিনটা জায়গায় তিনটা গাছ লাগিয়ে আপনি তিনটা ইলটাকে অ্যাভারেজ করে যদি ইল করি, তাহলে দেখা গেল একটা আমার যে আদার্স ফ্যাক্টর গুলো আছে এই ফ্যাক্টর গুলোর ইফেক্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস থাকতে পারে, আমি প্রথম বলেছিলাম, সেটার সেটার ইফেক্টটা অনেকাংশেই আমরা কমিয়ে ফেলতে পারি। কারণ আপনি যে জমিতে চাষ করছেন, যেখানে এই লাউ গাছটা লাগিয়েছেন সেই জায়গাটাতে হয়তো বা আগের বছর একটা অন্য একটা গাছ লাগানো হয়েছিল পিট করে, তাহলে দেখা যাবে ওই গাছের ফলন খুব বাড়। কিন্তু আমি যদি র্যান্ডমাইজেশন করে বিভিন্ন জায়গায় ডাটাগুলো নেই, তাহলে দেখা যাবে আপনার প্রিসিশন আসবে, আপনার একুরেসি বাড়বে, আপনার ডাটাগুলো অথেন্টিক হবে। এখন হচ্ছে লোকাল কন্ট্রোল বা ইরর কন্ট্রোল বা ব্লক করা, এই সবগুলো জিনিসগুলো এরকম। ধরা যাক আপনার টমেটো গাছ নিয়ে গবেষণা করছে, এখন টমেটো গাছগুলো নাইট্রোজেনের ইফেক্ট দিয়ে টমেটো গাছের আমরা হাইট দেখব, আমরা একটা এক্সপেরিমেন্ট করছি নাইট্রোজেনের। তাহলে আমাদের কাছে যদি লোকাল কন্ট্রোল ইরোর কন্ট্রোল করার জন্য কোনো মেকানিজম না থাকে, তাহলে খেয়াল করে দেখেন আপনি ফার্টিলাইজার ডোজ দিলেন N1 N2 N3, এখন তিনটা ইল্ড হলো, কিন্তু আপনি কিন্তু জানেনই না বিআরআই রিকমেন্ডেড ডোজটা ঠিক এই কন্ডিশনে কতটুকু, তার সাথে কম্পেয়ার করবেন। এর জন্য একটা স্ট্যান্ডার্ড আমি জানা নোন একটা ট্রিটমেন্ট কিন্তু এখানে থাকতে হবে। নোনটার সাথে নোনটার এই সয়েল বিভিন্ন সয়েলে লাগিয়ে প্ল্যান্ট হাইট এতটুকু হলো, আর আমি আননোন আমার ট্রিটমেন্ট গুলো দেখলাম, তখন কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো, তখনই বুঝতে পারবো যে অন্য আদার্স ফ্যাক্টর গুলো কিন্তু এখানে খুব বেশি কাজ করবে না। কারণ হচ্ছে বিআরআই যেটা রিকমেন্ড করেছে আমার এই সয়েল কন্ডিশনে কতটুকু হাইট হয়েছে সেটা কিন্তু আমি এখানে বুঝতে পেরেছি, সেটার সাথে আমার ট্রিটমেন্টের জন্য কতটুকু হাইট বাড়লো বা সেটা কিন্তু আমি বুঝতে পারবো। সো আপনাকে অবশ্যই কতগুলো জিনিস ফ্যাক্টর এক্সপেরিমেন্ট যখন শুরু করবেন তখন অবশ্যই লাগবে র্যান্ডমাইজেশন, রেপ্লিকেশন এবং ইরর কন্ট্রোল করার জন্য মেথোডোলজি। যেমন আমরা কি করি, ব্লকিং করে নিই, ব্লক করে নিয়ে কিন্তু আমরা এইগুলো খুব সহজেই কিন্তু এই ইরর গুলো কন্ট্রোল করতে পারি। ইরর কন্ট্রোল যদি করতে পারেন তাহলে দেখা যাবে প্রিসিশন অনেক বেড়ে যাবে। এই তিনটা ফ্যাক্টর হচ্ছে মেজর, যেগুলো প্রিন্সিপালস ও এক্সপেরিমেন্টাল ডিজাইন, এগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখা যাবে আপনার এক্সপেরিমেন্টাল থিঙ্কিংটা, আপনার এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংসটা একুরেসি অনেক বেশি হয়ে যাবে এবং একটা গ্রহণযোগ্যতা বেশি পাবে। আসলে হচ্ছে মাঠ পর্যায়ে যাওয়ার আগে এগুলো আপনাকে অবশ্যই ভেবে নিতে হবে, এগুলো ভেবে নিয়ে তারপর স্টার্ট করতে হবে। জমিটাকে কিভাবে তৈরি করবেন, জমি হোমোজেনিসিটি আছে, ব্লকিং করবেন কিনা, রেপ্লিকেশন কেমন করে করবেন, অথবা র্যান্ডমাইজেশন কেমন করে করবেন, সবগুলো কিন্তু আপনার ডিজাইন থাকবে এবং আপনাকে করে মাঠে করতে হবে এটা। সো এই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে। ব্লকিংটা করলে আবার প্রিসিশন ওই একই রকম প্রিসিশন করে, আর আদার্স যে ফ্যাক্টর গুলো এই
ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর গুলো ইফেক্ট করে সেটা জিরো হয়ে যাবে। সো এতটুকুই আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের একটা এক্সপেরিয়েন্স সেট করতে গেলে, মাঠ পর্যায়ে এক্সপেরিয়েন্স করতে গেলে, ফিল্ড লেভেলে এক্সপেরিয়েন্স করতে গেলে, অথবা আমাদের যদি ল্যাব ভিত্তিক এক্সপেরিয়েন্স করতে হয়, তাহলে এই তিনটা প্রিন্সিপালকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তিনটা ফলো করে দেন আমাদের ডিজাইন আমাদের স্টার্ট করতে হবে। আমরা আগামী ক্লাসে আবার এটা নিয়ে ডিজাইন গুলো যাবো, সিআইডি, আরসিবিডি, এই রকম র্যান্ডমাইজ ব্লক ডিজাইন না কোন ডিজাইনে করবো সেগুলো নিয়ে আগামী ক্লাসে আপনাদের সাথে কথা বলবো। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আমাকে আহ আমাকে জানাতেই হবে যে আপনারা কি এনজয় করছেন কিনা, অথবা আপনারা কি একটা দুটো অ্যাবস্ট্রাক্ট করছেন কিনা। এগুলো যদি আমার এই ক্লাসের কমেন্টস সেকশনে যদি আপনারা একটু লিখেন, তাহলে হয়তো বা আমার একটু আগ্রহ বাড়তো যে আপনারা শুনছেন, দেখছেন, আপনাদের ফিলিংস গুলো, আপনাদের, আমি কিন্তু বারবারই বলছি যে আজকের লেকচারটা হয়তো বা খুব বেশি চেঞ্জ করে দিবে না, বাট এমনও তো হতে পারে যে আপনার আজকের লেকচারটার কারণে আপনি যখন মাঠে যাবেন আপনি হোমোজেনাস ল্যান্ড খুঁজতে থাকবেন, যে হোমোজেনাস হতে হবে কেমন করে করা যায়, অথবা র্যান্ডমাইজেশন কেমন করে করবো, সেগুলো কিন্তু আপনার মাথায় ঘুরতে থাকবে। সো আপনার এখনই সময়, বাসায় বসে বসে এখন ফ্রি টাইম আছেন, রিসার্চ একটা প্রপোজাল লেখার চেষ্টা করেন। হ্যাঁ, এখানে যে রিসার্চ করছেন সেটা কি সাজান একটু সুন্দর করে, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন কোথায় কোথায় কাজে লাগবে। আপনি জব সেক্টরে কাজে লাগবে, দেশের বাইরে হায়ার স্টাডিজ করতে যান, যেখানেই যাবেন সেখানে কাজে লাগবে। আমার কাছে মনে হয় যে আপনারা আজকে ক্লাস যারা এনজয় করেছেন, তারা এনজয় করে তারা এনজয় করেছেন, বাবা মার পাশে বসে আপনারা ক্লাস করছেন, ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত আছেন। আমাদেরও ভালো লাগছে যে আপনারা সুস্থ আছেন, সুন্দর আছেন। আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ সুন্দর রাখুক। বাবা মাকে সালাম বলবেন, ভালো থাকবেন, আগামীতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।